এই রিপোর্টটা মোট 5বার দেওয়া হয়েছে। পঞ্চমবারে তারা গ্রহণ করেছে। আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং অ্যাপ্রুভার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার 7ম দিনের মতো সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আমরা 4 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। প্রথম হার্ধে 2 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা গৃহীত হয়েছে। প্রথম 2 জন যারা সাক্ষী দিয়েছেন তাদের একজন হচ্ছে রংপুর মেডিকেল কলেজের ক্লার্ক, যার কাছে ডকুমেন্ট সংরক্ষণ থাকে, আর আরেকজন হচ্ছেন ওই বিভাগ রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডাক্তার রাজিবুল ইসলাম, যিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পোস্টমর্টম রিপোর্ট তৈরি করেছিলেন। তিনি তার সাক্ষ্যে উল্লেখ করেছেন যে তিনি সঠিক এবং প্রকৃত বর্ণনা দিয়ে একটা রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টটা পুলিশ কর্তৃপক্ষকে দেওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ এটা নেয় নাই, বারবার পরিবর্তন করতে বলেছে এবং কয়েকবার পরিবর্তন করার পরে তাই তিনি কৌশলে একটা রিপোর্ট দাখিল করেছেন, যাতে মৃত্যুর বর্ণনাটাও উনি জখমের বর্ণনাগুলো দিয়েছেন এবং মৃত্যুর কারণের হিসাবে শুধুমাত্র গান শট ইনজুরিটা লেখেননি। পুলিশ প্রশাসন এবং সচিব নেতৃবৃন্দের বাধার কারণে, এবং তারপরে তাকে জেরা করা হয়েছে। জবানবন্দিকালে উনি আরেকটি ভিডিও চিত্র প্রদর্শন করেছেন, যেটা আল জাজিরার একটা ডকুমেন্টারি, যেটা আপনারা সকলেই দেখেছেন, যাতে দেখা যাচ্ছে এই রিপোর্টের ব্যাপারে, অর্থাৎ এই রিপোর্ট প্রদানের ব্যাপারে যে সরকারের চাপ ছিল, সেই বিষয়টি নিয়ে সালমান এফ রহমান এবং তৎকালীন আইজিপি সাহেবের মধ্যে একটা কথোপকথন হয়েছে। সেই বর্ণনাটা এই ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে। আর আবু সাঈদ কীভাবে গুলিবিদ্ধ হয়েছে, আবু সাঈদের শরীরের গুলিবিদ্ধের যে বর্ণনা, সেটা অনারেবল ট্রাইব্যুনাল নোট করেছেন। তাই ওই ভিডিও প্রামাণ্যচিত্রে কাকে কাকে দেখা যাচ্ছে তাদের প্রামাণ্যচিত্র নোট করেছেন, প্রামাণ্যচিত্রের বর্ণনা নোট করেছেন, এবং সচিবের যে ডাক্তার চন্দন, তাকে বাধা দিয়ে কি বলেছিলেন, কাকে দায়ী করেছিলেন, সেই বক্তব্যগুলো এখানে আছে। জি, কত দফা চেঞ্জ করলো আপনার এই রিপোর্টটা? এই রিপোর্টটা মোট 5বার দেওয়া হয়েছে। পঞ্চমবারে সঠিক হয়েছে। পঞ্চমবারে তারা গ্রহণ করেছে, সঠিক বলা যাবে না, তারা গ্রহণ করেছে। তিনি মূলত প্রত্যেকটাতেই সরকারের চাহিদা মতো রিপোর্টটা দেননি। এটা না দেওয়ার কারণ হিসাবে বলেছেন যে, আমি বলি, না দেওয়ার কারণ হিসাবে বলেছেন যদি তিনি সরকারের চাহিদা মতো রিপোর্ট বা পুলিশ প্রশাসনের চাহিদা মতো রিপোর্ট দিতেন, তাহলে ডাক্তার সমাজকে জনগণ ঘৃণা করত, এই কারণে উঠি দেন। আর চতুর্থ এবং পঞ্চমে একটা কনফ্লিক্ট দেখা দিয়েছে। কনফ্লিক্ট না, উনি 4টা রিপোর্ট আয়োগে দিয়েছিলেন, একটা রিপোর্ট পুলিশ প্রশাসন তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ডেস্ট্রয় করতে চেয়েছিল, সেটা অন্য জায়গায় সরানোর কারণে উনি ওটা দিতে পারেন। কিন্তু অ্যাকসেপ্ট তো হয়েছে ওনার চতুর্থ রিপোর্টটা। অ্যাকসেপ্ট না, অ্যাকসেপ্ট কোনোটাই হয়। পুলিশ যেটা নিয়ে, পুলিশ সেটা গ্রহণ করেছিলেন সর্বশেষ রিপোর্ট। স্যার, ওই যে 30 তারিখে ভাইস প্রিন্সিপাল ডাক্তার মাহফুজের রুমে উনি বলছিলেন যে বাইরে ডিজিএফআই এনএসআই লোকজন ছিল, সচিবের রংপুর মেডিকেলের সভাপতি উনি ওনার রুমে ছিলেন। কি ওই বর্ণনাটা একটু দিবেন? ওই বর্ণনাটা হচ্ছে, উনি যখন পুলিশ প্রশাসন এবং সচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে সচিব প্রধান এবং পুলিশের 2 জন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে, তারপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। তখন উনি বাধ্য হয়ে বর্ণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন। তবে উনি কৌশলে বলেছেন সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আপনারা বিবেচনা করবেন। আবু সাঈদের লাশ নিয়ে ব্যবসার কথা বলছিলেন সচিব, এটা সচিব প্রধান বলেছেন যে এটা দেখছেন তো সচিব এই আবু সাঈদের লাশ নিয়ে ব্যবসা হচ্ছে, এইটার ব্যাখ্যা উনিও দেননি এবং ডিফেন্স থেকেও জিজ্ঞাসা করা হয়। মোট 5টা রিপোর্টে 4টাতে গান শট ছিল, একটাতে
গানশট বাদ দিয়ে উনি উল্লেখ তবে প্লেটের বর্ণনাটা দিয়ে স্যার এই মামলায় আমরা দেখেছি যে সালমান এফ রহমানের একটা অডিও ভাইরাল হয়েছে। জি তো এই মামলায় আপনারা সালমান এফ রহমানকে আনবেন নাকি আরেকটা যে মামলা আছে সেটাতে আনবেন? সালমান এফ দেখেন রহমানকে? আমরা উনি কোন মামলায় আসবেন বা কোন মামলায় আসবেন না সেটা পরবর্তী বিষয়, তদন্তের বিষয়। তবে এই মামলায় উনি আসছেন না এটা নিশ্চিত। আর কমান্ড রেসপন্সিবিলিটির মামলার পৃথক পৃথক বিচার করতে কোনো আইনগত বাধা নেই। এই ডাক্তার তো আবিষয় হত্যা মামলার আসামি ছিলেন, কিভাবে সাক্ষী হলেন? এই ডাক্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি ছিলেন কে বললেন? প্রাইমারির যে এফআইআর ছিল তার নাম একটা এজাহার হয়েছে, এজাহার মানে আসামি নয়, অভিযোগ করা। তদন্তে তিনি অভিযুক্ত হননি, কারণ তাকে বাধ্য করা হয়েছে। একটু বলি যে বাধ্য করা হলে উনি মূলত জনগণ মনে করেছে যে উনি ভুল রিপোর্ট দিয়েছেন, উনি ভুল রিপোর্ট দেন নাই, এই কারণে তাকে আমরা তদন্তে আসামি করি নাই। তাকে তাহলে এখানে যে রিপোর্ট সর্বশেষ গানশটের কথাটি নেই, এটি কি কাউন্ট হলো আদালতে? না, গান শট নেই, কিন্তু পিলেট ইনজুরি আছে এটা উল্লেখ করেছে। তার মানে হচ্ছে তারপরে উনি বলেছেন যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, অর্থাৎ গান শট ইনজুরি ছাড়া পিলেট ইনজুরি হয়। ওনার জবানবন্দির যে বর্ণনা সেখানে পিলেট উল্লেখ করা আছে, জি। ইন্টারনাল হেমারেজ উল্লেখ করা জি, আছে, জি। গান শট আসে নাই। ওনার এই জবানবন্দি আর এই গান শটের মধ্যে তো মানে ওনার যে আগের যে তিনটা রিপোর্ট এবং চতুর্থ যে রিপোর্ট সেটির মধ্যে আসলে মূল পার্থক্য কোথায় আসে? মূল পার্থক্য হচ্ছে কৌশল অবলম্বন করতে, কৌশল অবলম্বন করে গান শট শব্দটা বাদ দিয়েছে, কিন্তু বর্ণনাতে উনি সঠিক কথাটাই লিখেছেন। পিলেট আর বুলেটের মধ্যে তফাৎটা কি আমরা বুঝি? বুলেট হচ্ছে পিলেট সাধারণত শর্ট গান থেকে, আর বুলেট হয় অন্যান্য গান থেকে। স্যার আজকে সাক্ষ্য গ্রহণের শুরুতে এই যে সাক্ষীরা যে জবানবন্দি দেন এইটার কপিটা মানে ডিফেন্সকেও আজকে দিতে না করা হলো এবং বলা হলো যে এটা জাজমেন্টের একটা অংশ, এটা একটু বলবেন? না, প্রথম বিষয় হচ্ছে যে ট্রাইব্যুনাল বা কোনো আদালত থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করতে হলে তার একটা পদ্ধতি থাকে। সেই পদ্ধতিটা হচ্ছে সার্টিফাইড বা বাংলায় যেটাকে বলে সহিমোহর বা জাবেদানা। এইটাই ট্রাইব্যুনাল আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, আমাদেরকে জেরা করার জন্য কিছু ওনারা সহায়তার জন্য দিতেন, কিন্তু কোনো হয়তো প্রশাসনিক কোনো জটিলতা, প্রশাসনিক না, বাইরে হয়তো এই জবানবন্দির কপি নিয়ে কোনো বক্তব্য বা কোনো অবস্থার সৃষ্টি হয়ে থাকতে পারে, সঠিক কারণ আমার জানা নাই। অনারেবল ট্রাইব্যুনাল যেটা বলেছেন সেটা হচ্ছে যেহেতু এটা পার্ট অফ রেকর্ড, তার কোনো কপি বিধি বহির্ভূতভাবে বাইরে কাউকে দেওয়ার সুযোগ। তো আমরা যে অনেক সোশ্যাল মিডিয়াতে দু একজন সাক্ষীর সাক্ষ্য দেখছি যে হুবহু চলে গেছে, তো আমরা গণমাধ্যম কি সেখানে কোনো বার আছে যে আমরা সাক্ষীর কথা না, ব্যবহার করতে আপনারা যদি ওনাদের বক্তব্যটা একেবারে কোট আনকোট পুরোটা লিখতে পারেন দিবেন, আপনারা যদি নিজেরা লিখতে পারেন দিবেন, বাধা কোথায়? কিন্তু এর আগেও তো আপনারা যে ছিলেন তখনও তো আমরা এগুলি দিয়েছি, তো এখন সমস্যা হয়ে গেল। এইটার বিষয়ে আমি আগে পেয়েছি বা এখন পাইনি এটা বলবো না। অনারেবল ট্রাইব্যুনাল যে ডিসিশনটা দিয়েছেন সেটা ট্রাইব্যুনালকে তো আপনারা বলা উচিত, বরঞ্চ এটা দিলে কি হবে? মন্দিরটা একটু বলেন স্যার। প্রথমবার নিয়ে আসছে ওনাকে প্রথমবার ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন, ওই যে মেহেরপুরে 2013 ওটা একটু বলবেন। স্যার জনপ্রশাসন মন্ত্রী ওই যে জি মেহেরপুর জি 13 সালে একজন রাজনৈতিক নেতাকে অপহরণ করে হত্যার অভিযোগে যে মামলা হয়েছে সেই মামলায় তদন্তে ওনার নাম এসেছে। সেই মামলায় যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন, এখান থেকে এখানে পিডাব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে জেল কাস্টডিতে পাঠানো। স্যার আরও দুইটা ছিল, ওই যে ঘুমের একটা শাপলা চত্বর এগুলো সময় একটু বলে দেন আপনি। আরও দুটো মামলা ছিল, সেই দুটো মামলায় একটা শাপলা চত্বরের মামলা এবং আরও একটা মামলায় গুমের। সেই বিষয়ে আমরা গুম অর্থাৎ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, সারা দেশে যে শত শত লোককে গুম করা হয়েছে, কারো খোঁজ আমরা এখনও পাইনি, কারা দীর্ঘদিন 7 মাস 8 মাস 7 বছর 8 বছর পর মুক্তি পেয়েছে, তাদের তদন্ত চলছে। সেই তদন্তের জন্য আমরা সময় চাই। থ্যাংক ইউ।